নেতাজি সুভাষচন্দ্র বোস এই নামটা শুনলেই আমাদের মাথায় প্রথমে আসে ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতার সংগ্রাম, লেজেন্ডারি অ্যালাইস, মাস্টার প্ল্যান আর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কথা। তো এইসবের সাথে এখনও কিন্তু একটা প্রশ্ন মাথায় এসেই পড়ে, সত্যি কি নেতাজির মৃত্যু একটা বিমান দুর্ঘটনায় হয়েছে? নেতাজির মৃত্যুর কারণ যদি এটাই হয়, তাহলে বিমান দুর্ঘটনায় কোনো প্রমাণ কেন নেই? দুর্ঘটনার পর হসপিটালে নেতাজির কোনো ফটো বা প্রমাণ কেন পাওয়া যায়নি? চলো তাহলে মেনে নিলাম তখনকার দিনে কোনো কারণে এই এভিডেন্সগুলোকে পাওয়াটা হয়নি, কিন্তু এই কেসটা চলাকালীন আমাদের ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট কেন বলে মৃত্যুর আগে নেতাজি প্রবাবলি রাশিয়াতে ছিল? যখন মাল্টিপল কমিশন কমিটি বসানো হয়, তখন তাদের রিপোর্টসগুলো পাবলিকে কেন রিলিজ করা হয়নি? কেন ইন্ডিয়ান গভর্নমেন্ট 100-র থেকে বেশি ফাইলস লুকিয়ে বসে আছে যেটাতে শুধুমাত্র নেতাজির মৃত্যুর ব্যাপারে বলা আছে? রেকর্ডসের অনুযায়ী সাল 1945-এ নেতাজির মৃত্যু হয়ে যায়। তাহলে আজ 78 বছর পরেও নেতাজির অবশেষ যেটা পাওয়া গেছে সেটার এখনও কেন ডিএনএ টেস্ট করে ওঠা হয়নি? আপনাদের কি সত্যি এটা মনে হয় না যে এই প্লেন ক্র্যাশটা শুধুমাত্র একটা গল্পেরই শুরু? আজ বন্ধুরা তাহলে আমরা কথা বলে নিই এক এমন ফ্রিডম ফাইটারের যার আসল সত্যিটা পাওয়ারে বসে থাকা লোকেরা বাইরে আসতে দিচ্ছে না। এটা কোনো মিস্ট্রি নয়, কিন্তু একটা বড় প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বোসের মৃত্যুর ব্যাপারে। দ্য বং নোজের ভিডিওতে আপনাদের আবার স্বাগত। 17 আগস্ট 1945 নেতাজি এবং তার সাথীদের সাথে সাইগানে পৌঁছে যান, কারণ তাদের সেখান থেকে টোকিওর ফ্লাইট নেওয়ার ছিল। কিন্তু নেতাজিকে বলা হয় জাহাজে কোনো জায়গা নেই, আপনাকে একাই টোকিও যেতে হবে, আপনার কোনো সাথী যেতে পারবেন না। অফিসিয়ালসদের তখন বোঝানো হয় একা গেলে নেতাজির জীবনের উপর বিপদ আসতে পারে। এই কারণেই তারা নেতাজির একটা মাত্র সহকর্মীকে অ্যালাউ করে। এই যাত্রাটা সাইগান থেকে টাইহোকু থেকে ডুরেন আর সেখান থেকে টোকিও পৌঁছানোর ছিল। কিন্তু তাইহোকুতে পৌঁছানোর আগেই জাহাজটাকে কোনো টেকনিক্যাল ইস্যুর কারণে নামানো হয়। পরের দিন সকালে মানে 18 আগস্ট 1945-এ যখন তাইহোকু থেকে প্লেন আবার যাত্রার জন্য উড়ে যায়, তখন জাহাজের একটা ইঞ্জিনে আগুন লেগে যায়। পাইলট প্লেনকে কন্ট্রোল করতে না পারাতে প্লেন ক্র্যাশ হয়ে যায়। চিফ পাইলট, কো পাইলট আর জেনারেল শিডেই সেখানেই স্পটেই মৃত্যু হয়ে যায়। দ্য নামনন মিলিটারি হসপিটালে নেতাজিকে অ্যাডমিট করা হয়। ডক্টর ইউশিমি নেতাজির চিকিৎসা করে, কিন্তু ডক্টরসরা তাকে বাঁচাতে পারে না। আর 20 আগস্ট 1945-এ ওনার লাস্ট রাইটসও করে দেওয়া হয়। 7 সেপ্টেম্বর মানে প্রায় 17 দিন পরে এক অফিসার নেতাজির অবশেষ রামামূর্তিকে দিয়ে দেন, আর রামামূর্তি অবশেষটাকে রেঙ্কুজি টেম্পলে রেখে দেয়, যেটা আজও ওখানে আছে। নেতাজির গল্প তাহলে সেখানেই কি শেষ? শর্ট অ্যান্ড সিম্পল মনে হচ্ছে, তাই না? কিন্তু দেখতে গেলে এখনও কয়েকটা হাতে গোনা প্রশ্ন সামনে আসে। প্রথম, নেতাজির ডেথ সার্টিফিকেট কোথায়? সেটা তো কেউ ইস্যু পর্যন্ত করেনি। কিন্তু কেন? এত বড় প্লেন জ্বলে গেল, সেখানে নেতাজিও পুড়ে গেলেন, তাহলে নেতাজির ইনজুরিজের ব্যাপারে কেন কিছু লেখা হয়নি? ওই প্লেনটা যে পুরোপুরিভাবে জ্বলে গেছে সেটারও কোনো তথ্য নেই। তখনের টাইমে আমাদের দেশের কিছু বিশেষ ব্যক্তিরা বলেছিলেন নেতাজিকে হয়তো রাশিয়ানসরা ধরে জেলে মেরে ফেলেছেন, অথবা তিনি ফ্রান্সে চলে গেছেন, যেখানে তিনি সিক্রেট সোসাইটি জয়েন করে নিয়েছেন। এটা ছাড়া জীবনশত্রু ব্রিটিশরা তো আছেই সারাক্ষণ তার মাথার উপরে, তারাই হয়তো তাকে মেরে ফেলেছে। এত বিশেষ ব্যক্তির মধ্যে কেউও ছিল না যে নেতাজিকে কেউ যদি ধরে নেয় তাহলে নেতাজির কাছে ভারতের ব্যাপারে অনেক গোপন তথ্য আছে, আর যেটা একদমই বলার নয় আর খুবই ক্রুশাল আর লুকিয়ে রাখার। রাশিয়া নেতাজির স্ট্রংগেস্ট অ্যালায়েন্স ছিল। ব্রিটিশদের সবথেকে বড় আর্মিতে ভারতীয়রাই বেশি ছিল, আর তারা নিজেদেরই দেশবাসীদের উপর অত্যাচার করত কিংবা মেরে ফেলত। তাই জন্যই নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্থাপনা করেন, আর এখান থেকেই আমাদের ভারতীয় ভাই বোনদের মনে স্বাধীনতার আগুন জ্বলে ওঠে। ইনফ্যাক্ট অদ্ভুত ঘটনা এটাও, স্বাধীনতার পর আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তখন বলেও দিয়েছিলেন যে আমাদের আর্মির কোনো দরকার নেই, আমরা তো শান্তিপ্রিয় লোক, আমাদের কাজ পুলিশ দিয়েই হয়ে যাবে। আর এখন যখন আমরা ব্রিটিশদের ব্যাপারে জানছিলাম, তারাও একটা কমিটি বানানোর সিদ্ধান্ত নেয় নেতাজির মৃত্যুর সত্যিটা সন্ধান করার জন্যে। 25 জুলাই 1946-এ জন জি ফিগার্স তার রিপোর্ট সাবমিট করে, কিন্তু সেটাকে রিলিজ করা হয় প্রায় 2 বছর পরে। আর সেটাতে লেখা ছিল নেতাজির মৃত্যুর প্লেন ক্র্যাশের কি হয়েছিল। যদি এটাই ডিসক্লোজ করার ছিল তাহলে 2 বছর কেন নেওয়া হয়? দিস ইজ স্টিল দ্য আনস্যাটিসফাইড অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন। আপনাদের কি মত? তারপর 1956-এ শাহনওয়াজ কমিটি বসে। বিভিন্ন দেশ থেকে, যেমন জাপান, ইন্ডিয়া, থাইল্যান্ড আর ভিয়েতনাম থেকে 6-7টা লোকেদের ইন্টারোগেট করা হয়, যেখানে নেতাজির সাথী ডক্টর হাবিবিরের সাথে ডক্টর ইয়াসিরও ছিলেন। ডক্টর আর হাবিবির স্টেটমেন্ট ম্যাচ করছিল না, তা সত্ত্বেও নেতাজির মৃত্যুর কারণ প্লেন ক্র্যাশ বলে দেওয়া হয়। কি করে? 1966-এ লাল বাহাদুর শাস্ত্রীজি তাসকিন্তে যান, আর সেখানে তার সাথে এমন একটা লোক থাকে যাকে পুরো সেম নেতাজির মতন দেখতে ছিল। শুধুমাত্র ফিজিক্যাল ফিচার্স নয়, নেতাজির মতন ব্যবহার আর তার অনেক গুণ মিলও ছিল। এই ব্যাপারটা প্রুফ হয় ফরেন্সিক এক্সপার্ট
নাইল মিলবারের রিপোর্ট থেকে, আর খোসলা কমিটি থেকে, যেটা 1970-তে বানানো হয়। অদ্ভুত ব্যাপার তো এটা ছিল, ওই মানুষটার সাথে দেখা হওয়ার পর, যাকে পরে তাশকিন ম্যানও বলা হয়, শাস্ত্রীজির মৃত্যু হয়ে যায় সাসপিশিয়াস ওয়েতে। ফাইনালি 1999-তে এক মুখার্জি কমিটি বানানো হয়, যেখানে সুপ্রিম কোর্টের জাজ MK মুখার্জি একা ছিল। তিনি প্রুভ করেন যে সব ছাইপিণ্ড রেঙ্কুজি টেম্পলে রাখা সেটা এক জাপানিজ সোলজার ইচিরো ওকুরার। একটা জিনিস বোঝা গেল না, এত কিছু হওয়ার পরেও গভর্নমেন্ট রেঙ্কুজিতে থাকা এভিডেন্সটার DNA ভেরিফিকেশন করতে বারণ কেন করছে? অনুজ ধার একজন খুব নামকরা জার্নালিস্ট, যে 22-23 বছর ধরে শুধুমাত্র নেতাজির মৃত্যুর ব্যাপারে রিসার্চ করছেন। তিনি 90s-এ জানতে পারেন নেতাজির মৃত্যুর 1945-এ নয়, 1985-এ হয়েছিল। আর এটা অনেক শকিং ব্যাপার ছিল। একজন বাবাজি ছিলেন যিনি একদম এক্স্যাক্টলি নেতাজির মতন দেখতে ছিলেন, যার নাম গুমনামি বাবা বলা হয়। তিনি সবসময় ইংলিশ বা বাংলাতেই কথা বলতেন। সে কারোর সাথে দেখা করার আগে পর্দার পিছনে বসতেন। বাবাজি তার কথাবার্তায় অনেক সময় ইন্ডিয়ান নেভি বা আর্মির কথা বলতেন। তার কাছে পলিটিক্স থেকে শুরু করে সব ডিফেন্স ওয়েপনের ব্যাপারে নলেজ ছিল। তিনি এটাও বলেছিলেন তার লোকেরা সব জায়গায় আছে। তিনি জানেন প্রাইম মিনিস্টারের বাড়িতে কি বানানো হচ্ছে সেই সময়। গুমনামি বাবার মৃত্যুর পর ওনার বাড়ি থেকে 24টা বড় ট্রাঙ্কস কিংবা বাক্স পাওয়া যায়, যেটাতে নেতাজির মতন সেম রাউন্ড চশমা, একটা বেলজিয়াম টাইপরাইটার, জাপানিজ কাটলেরি, ইন্ডিপেন্ডেন্সের আগের এবং পরের নিউজ পেপার, বিভিন্ন দেশের বিভিন্ন বই, অনেক ফ্যামিলি ফটোস, আর তার সাথে সাথে জার্মান মেড বাইনাকুলার্সও পাওয়া গেছিল। আমরা ইতিহাসে পড়ে এসেছি নেতাজি তার আইডেন্টিটি কতবারই না চেঞ্জ করেছে। সেই চলতেই আমরা এটা বলতে পারি যে গুমনামি বাবা আসলে কেউ না, নেতাজি নিজেই ছিলেন। 1997-এ মুলায়ম সিং যাদব ভারতের ডিফেন্স মিনিস্টার হন, আর সে প্রমিস করে সে নেতাজির অবশেষটিকে ভারতে ফিরিয়ে আনবে। এটা শুনেই কিছু লোক কোর্টে কেস করে দেয়। তারা বলেন আগে এটা প্রুফ করতে হবে ওই অবশেষটা ভারতে আনার আগে নেতাজির আসল কি নকল। কেস চলাকালীন কোর্ট অ্যাডমিট করে যে নেতাজির মৃত্যু একটা সিম্পল প্লেন ক্র্যাশে হতে পারে না। জার্নালিস্ট অনুজ ধার তার রিসার্চ চলাকালীন জানতে পারে প্রাইম মিনিস্টার ডিপার্টমেন্টে নেতাজিকে নিয়ে 33টা ফাইল আছে, যার মধ্যে 22টা ফাইলস তো তার মৃত্যুর ব্যাপারে। ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে 76টার মতো ফাইলস আছে। হোম মিনিস্ট্রি অ্যাডমিট করে তাদের কাছে 70,000 পেজ আছে, যেটাতে শুধু নেতাজির মৃত্যুর ব্যাপারে লেখা। হোম মিনিস্ট্রি আর মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স রিপোর্টসের চাওয়াতে বলেন যে ফাইলস রিলিজ করাতে ল অ্যান্ড অর্ডারে অনেক প্রবলেম আসতে পারে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গলে, আর আমাদের ফরেন রিলেশনসও খারাপ হতে পারে। এই ফাইল রিলিজ কনটেক্সটেই আরেকটা জিনিস বলাটা খুব দরকার। এটা বলা হয়েছিল যে গুমনামি বাবাকে অনেকেই জিজ্ঞেস করেছিল আপনি সবার সামনে কেন আসেন না। তার উত্তরে তিনি বলেছিলেন সবার সামনে আসাতে অনেক নির্দোষ লোকেদের জীবনেও চলে যেতে পারে, ইনফ্যাক্ট ল অ্যান্ড অর্ডারও খারাপ হয়ে যেতে পারে। আমরা সবাই জানি নেতাজি আর গান্ধীজির মধ্যে ইন্টারেস্ট ক্ল্যাশ করেছিল অহিংসা নিয়ে। এই বিষয়ে একটা প্রশ্ন হচ্ছে, এই অহিংসা চলার পথটা কেউ স্বাধীনতার পর ফলো করতে পেরেছে? ব্রিটিশরা এত অত্যাচার করার পরে হঠাৎ করে এত শান্তিময় ভারত ছেড়ে চলে গেল? এটা আমি বলছি না, আমি জিজ্ঞেস করছি। আমি এই প্রশ্নটা করছি তার কারণ এই সব কিছুর বিরুদ্ধে নেতাজি ছিল। নেতাজির মৃত্যু কোনো মিস্ট্রি নয়, একটা সত্যি যেটা আমাদের থেকে লুকানো হচ্ছে। নেতাজি আমাদের আর আমাদের দেশের স্বাধীনতার সংগ্রামের এক বড় লিডার, আর আমাদের অধিকার আছে তার ব্যাপারে জানার। রাইট টু ইনফরমেশন অ্যাক্টও এটাই বলে। যদি এই ভিডিওটা দেখে আপনাদের মনে হয় ইতিহাসে নেতাজির ব্যাপারে যা কিছু বলা হয় সেগুলো আসলে পুরোটা সত্যি নয়, তাহলে এই ভিডিওটা আগে পর্যন্ত শেয়ার করুন। আপনার কি মত নেতাজির ব্যাপারে? অনুজ ধারের মতো জার্নালিস্টদের আরও সাপোর্ট দরকার, আর আপনাদের সাপোর্ট করার জন্যই একদিন ঠিক এই সত্যিটা আমাদের সামনে উঠে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের আর আপনার চ্যানেল দ্য বং নোজকে। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা টপিকে।